দৃষ্টান্ত মানে খারাপ দৃষ্টান্ত হয়ে থাকলো গোটা দেশের জন্য, সেটাকে শুধরাবার জায়গা আছে। যদি তিনি আর বিচার ব্যবস্থাকে কলঙ্কিত করতে না চায় মানে এই সুপ্রিম কোর্টের মাধ্যম দিয়ে, তাহলে কিন্তু এই রিভিউর মাধ্যমে আমাদেরকে আমাদের সবার আবার যোগ্য যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে আমাদের আবার সে সম্মান ফিরিয়ে দেবেন, সেই ন্যায় বিচারটা তিনি পাই দেবেন, এটাই আশা রাখছি। রাজ্য সরকার টাকা খরচ করে কোথাও গিয়ে আইনজীবী কল্যাণ ব্যানার্জিকে যারা অযোগ্য তাদের হয়ে সওয়াল করছেন এখনো পর্যন্ত দাঁড়িয়ে। আপনাদের হয়ে একটা কথাও এখনো পর্যন্ত বলতে শোনা গেল না, শুধুমাত্র পরীক্ষার বিজ্ঞপ্তি ছাড়া। একদমই লজ্জাকর ব্যাপার এটা আমাদের পক্ষে, যে একদল যারা চুরি করেছে প্রমাণিত হয়ে গেল, সেই চোরদেরকে বাঁচানোর জন্য জোর গলায় চিৎকার করে করে লাইভ স্ট্রিমিং হয়েছে, সবাই দেখেছে, গোটা রাজ্যবাসী দেখেছে, যে সেই চোরদের যাতে পরীক্ষায় বসানো যায় সেটার জন্য তিনি সওয়াল করেছেন জোরে গলাবাজি করে করে চিৎকার করে করে। তাহলে তিনি কার লয়ার? তিনি হচ্ছেন রাজ্য সরকারের লয়ার। তাহলে রাজ্য সরকার কার পক্ষে আছে? যোগ্য না অযোগ্যদের কাছে? এটা কিন্তু স্পষ্ট। তিনি সেই চোরদেরকে বাঁচানোর জন্য সর্বতভাবে চেষ্টা করছেন, এবং সেই চোরদেরকে বাঁচাতে গিয়ে যারা আনটেন্টেড যোগ্য সেই নিরপরাধদেরকে কিন্তু তিনি বলি যে সেই শিখাতে চাপিয়ে দিচ্ছেন। আজকে তিনি বলি দিতে চলেছেন, তাতে কিন্তু অন্য কোনো যায় আসে না। তাহলে এই রাজ্য সরকারের যদি অবস্থান হয়, তাহলে সেই রাজ্যের কি অবস্থা হবে ভাবুন। এই যে রাজ্য সরকার বলছেন যে আমরা তোমাদের সঙ্গে সর্বতভাবে রয়েছি, তিনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে 7 তারিখে মে মাসের একটি বিশাল সভা করে বলেছিলেন, তার এই প্রতিশ্রুতি কোথায় গেল? তাহলে তো আজকে তিনি নিজেই মিথ্যাবাদী বলে প্রমাণিত হয়ে যাচ্ছেন। তার এই স্ট্যান্ড পয়েন্ট যে তিনি চোরদের সঙ্গে সঙ্গ দিচ্ছেন, কেন তিনি চোরদের সঙ্গে সঙ্গ দেবেন? তার লজ্জা লাগছে না যে তার আইনজীবী জোর গলায় চোরদেরকে বাঁচানোর জন্য সওয়াল করছেন, অথচ যারা নিরপরাধ এই সরকারের দুর্নীতির জন্য আজকে রাস্তায় বসতে তাদেরকে বাধ্য হতে হয়েছে, তার পক্ষে একটিও কথা তিনি বললেন না। আজকে কিন্তু সেই রাজ্য সরকারের স্ট্যান্ড পয়েন্ট তথা চরিত্র গোটা রাজ্যবাসীর কাছে পরিষ্কারভাবে উঠে এলো। তিনি নিজেই প্রমাণ করলেন যে রাজ্য সরকার এই দুর্নীতিযুক্তদের পাশেই রয়েছেন এবং তাদেরকে বাঁচানোর জন্য সর্বতভাবে তিনি চেষ্টা করছেন। তার জন্য প্রয়োজনে তিনি যোগ্যদেরকে বলে দিতে যাওয়ার যা যা ব্যবস্থা তিনি তৈরি করার ব্যবস্থা করছেন। আমরা বারংবার দেখেছিলাম যে মুখ্যমন্ত্রীর সঙ্গে সে কালীঘাটে কথা বলতে যাওয়া হোক বা নবান্ন অভিযানের ডাক দেওয়া, আপনি একেবারে ফ্রন্ট থেকে ছিলেন। একটু আগে আপনি কথা বলছিলেন যে ফর্ম ফিল আপের বিষয়টা, আমরা একটু শুনে নেব কি অবস্থা ফর্ম ফিল আপের। দেখুন, আজকে আমরা হাইকোর্টে গিয়েছিলাম, আমাদের কেস ছিল, আজকে হিয়ারিং ছিল, সেক্ষেত্রে আমি নিজেও ছিলাম, কোর্টরুমের ভেতরেই ছিলাম। সকালে প্রায় 11টা থেকে আমরা ওই 4টে পর্যন্ত লাস্ট যে টাইমটা সারাক্ষণই কোর্টরুমের ভেতরে ছিলাম। আমাদের হিয়ারিংয়ে যে সমস্ত আর্গুমেন্টসগুলো হয়েছে আমাদের পক্ষের প্রতিপক্ষ সমস্তটাই আমরা দেখেছি। তো সেইখানে কিন্তু সঠিক যুক্তি সহকারে সৌগত ভট্টাচার্য, যিনি আজকে আমাদের বিচারপতি ছিলেন, তার এজলাসে সমস্ত বিষয়গুলো তুলে ধরা হয়েছে যে বিভিন্ন সমস্যা রয়েছে। এই একটু আগে আমাকে একজন মালদার ম্যাডাম ফোন করেছিলেন যে হোম সায়েন্সের টিচার উনি, তো ওনার এইবারে কোনো ভ্যাকেন্সিই নেই, উনি ফর্ম ফিল আপই করতে পারবেন না। বিজ্ঞপ্তিতে 2025-এ যে নতুন করে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেখানে কিন্তু তিনি 2016-তে যে ভ্যাকেন্সির এগেনস্টে তিনি ফর্ম ফিল আপ করেছিলেন সেটা কিন্তু আর সেই ভ্যাকেন্সিটা নেই। তাহলে সেই ক্ষেত্রে তিনি সম্পূর্ণ বঞ্চিত হলেন। এই ধরনের আরও 80খানা কেস রয়েছে, তার মধ্যে ওবিসির একটা সমস্যা চলছে। উপরন্তু আপনারা প্রত্যেকেই জানেন যে আমরা সুপ্রিম কোর্টে একটা রিভিউ পিটিশন দাখিল করেছি। তো সেই সুপ্রিম কোর্টে সামার ভ্যাকেশন চলছে, সেই সামার ভ্যাকেশন শেষ হচ্ছে আগামী 14 তারিখে। তো 14 তারিখে সুপ্রিম কোর্ট খুলছে, উপরন্তু আমাদের এদিকে ফর্ম ফিল আপের লাস্ট ডেটও কিন্তু আমাদের 14 তারিখে দেওয়া হয়েছে। তো যেহেতু এটা একটা বিচারাধীন বিষয়, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই দেখে নিতে চাইছি যে আমাদের সুপ্রিম কোর্টে সেই বিষয়ে কী সিদ্ধান্ত হচ্ছে, তারপরে আমরা অবশ্যই প্রয়োজনে সব ফর্ম ফিল আপ করবো বা করবো কিনা সেই সিদ্ধান্ত উপনীত হতে পারি। কিন্তু এইভাবে লাস্ট ডেট যেটা 14 তারিখই, আমরা সুপ্রিম কোর্ট খোলার দিনে এটা বন্ধ হয়ে যদি যায় তাহলে তো আমাদের পক্ষে সেটা সমস্যাজনক ব্যাপার। এবং এই সমস্যাগুলো বা আরেকটা ব্যাপার রয়েছে যে এনসিটির পুরনো নিয়ম অনুসারে যারা 50%-এর নিচে আছে তারাও কিন্তু ফর্ম ফিল আপ করতে পেরেছিল 2016 সালে, তারা আনটেন্টেড এবং তারা কিন্তু 7 বছর চাকরি করেছে। কিন্তু এইবারে দেখা যাচ্ছে এনসিটির যে নতুন নিয়ম অনুসারে হয়েছে, আপডেটেড নিয়ম অনুসারে, সেখানে কিন্তু 50%-এর যারা বিলো আছেন তারা ফর্ম ফিল আপ করতে পারবেন না বলে একটা সমস্যার সৃষ্টি হয়েছে এবারে। তাহলে সেই ক্যান্ডিডেটরা কোথায় যাবেন? তাহলে তারা কি পরীক্ষায় বসতে পারবে না? তাদের কি চাকরির তো তাদের আবার দ্বিতীয়বার সুযোগ তো বঞ্চিত হচ্ছেন সেখান থেকে তিনি। তো এই সমস্যাগুলো যতক্ষণ সমাধান হচ্ছে, আমরা চাইছিলাম যে আমাদের ফর্ম ফিল আপের ডেটটা কিছুদিনের জন্য এক্সটেনশন করে দেওয়া হোক, অথবা কিছুদিনের জন্য ফর্ম ফিল আপ বন্ধ রাখা হোক। প্রয়োজনে এই সমস্ত ব্যাপারগুলো সুসম্পন্ন হওয়ার পর বা ব্যাপারগুলো বিভিন্ন যে বিচারাধীন রয়েছে বা যে সমস্যাগুলো রয়েছে সুষ্ঠু সমাধান হওয়ার পর, এবং সেই সঙ্গেও সুপ্রিম কোর্টের যে বিচারাধীন রিভিউটি রয়েছে সেই সিদ্ধান্ত আমরা দেখার পর অবশ্যই ফর্ম ফিল আপ করবো কি করবো না ব্যাপারটা নিয়ে এগোনো যেতেই পারে। কিন্তু সেই ক্ষেত্রে আজকে হাইকোর্টে কিন্তু কোনোরকম কোনো পজিটিভ কিছু পাওয়া গেল না। শুধুমাত্র সেখানে একটি রায় ঘোষণা করা হলো যে টেন্টেডরা পরীক্ষায় বসতে পারবে না।
কিন্তু তার থেকেও তো সমস্যা এগুলো, যারা আনটেন্টেড, যাদের কোনো দোষই নেই কোনো ক্ষেত্রে, তারা দ্বিতীয়বার নিজেদের জীবিকা বাঁচানোর সুযোগটা কোথায় পেলো? তাহলে এটা তো সম্পূর্ণরূপে অন্যায় করছে, বিচার ব্যবস্থার অন্যায় আমাদের ওপরে। প্রথমত আমাদের এই নোটিফিকেশন বের করে বিভিন্ন রকমভাবে যে লাস্ট ডেট যেটা দিয়েছে এসএসসি, তারা একটা চূড়ান্ত অন্যায় করছে, চূড়ান্ত সেই আমাদের বিরুদ্ধে একটা তারা কঠোর পদক্ষেপ নিচ্ছেন, জোর করে তারা আমাদেরকে দিয়ে ফর্ম ফিল আপ করাবার মতো একটা সিচুয়েশন তৈরি করেছেন। এবং সেই জায়গাতে আমাদেরকে কিন্তু আত্মপক্ষ সমর্থন করার যে সময়সীমা যেটা সুপ্রিম কোর্টের বিচারাধীন, সেটা করারও সুযোগ দিচ্ছেন না। উপরন্তু আমরা যখন হাইকোর্টের বিচারাধীন হলাম বা দ্বারস্থ হয়েছি, সেখানেও কিন্তু আমরা আজকে সঠিকভাবে ন্যায় বিচার পেলাম না। সেই বিচার ব্যবস্থাও কোথাও যেন কিন্তু নিজেকে মানে কোনো একটা জায়গাতে দায়বদ্ধ করে নিয়েছে। বিচার ব্যবস্থা আপনাদের পাশে নেই, আপনাদের কথা শুনে আমি যা বুঝতে পারছি। এসএসসি আপনাদের পাশে নেই, অটোনমাস বডি, এবং রাজ্য সরকারও নেই, কী করবে? দেখুন, এসএসসি অটোনমাস বডি ঠিকই, কিন্তু তারা রাজ্য সরকারের কিন্তু একটি দপ্তর। অতএব এইটা খুব স্পষ্ট যে রাজ্য সরকারের নির্দেশ অনুসারে এসএসসি কাজ করছে। তাই এসএসসি এবং রাজ্য সরকার কিন্তু সম্মিলিতভাবে আমাদের উপরে এই সমস্যাটা সৃষ্টি করার সম্পূর্ণ চেষ্টা করছেন। তো আমরা কিন্তু আমাদের যে অবস্থান, সেখানে কিন্তু আমরা একইভাবে টিকে থাকছি এবং আমরা এই অবস্থান থেকে কোনো কারণেই সরব না। আমরা যেহেতু যোগ্য, আমাদের ক্ষেত্রে কোনো অ্যালিগেশন নেই। অন্যায়ভাবে আমাদের চাকরি কেড়ে নেওয়া হয়েছে সরকার দুর্নীতি করে, এবং সুপ্রিম কোর্ট একটা অন্যায় জাজমেন্ট দিয়ে আমাদের চাকরি কেড়ে নিয়েছে। এর বিরুদ্ধে আমাদের যে অবস্থান, যে প্রতিবাদ আন্দোলন, সেটা চলবে, তার সঙ্গে আইনি লড়াইও চলবে। এবং আমরা যত সফলভাবে সেই জায়গা থেকে বেরিয়ে আসি, তার জন্য যে দুর্নীতি করেছে, যার জন্য আজকে আমাদেরকে রাস্তায় বসতে হয়েছে, তাকে কিন্তু আমাদেরকে ফিরিয়ে আনার সর্বতরকমভাবে সমস্ত ব্যবস্থা করতে হবে। কী করে করবেন সেটা ওনার ব্যাপার, আমরা দেখতে চাই না, কারণ আজকে ওনাদের জন্যই আমাদেরকে পথে বসতে হয়েছে।